সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভিএন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবর মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভিএন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আমরা সবাই জীবনে আমাদের যা কিছু কাজ, যা কিছু পরিকল্পনা, জীবনযাত্রা, জীবনের যত উদ্দেশ্য, এই পথ চলা সবকিছুর সাথেই যে উদ্দেশ্যটা সবার জীবনেই কমন, সেটা হচ্ছে জীবনটাকে আনন্দের সাথে ক্যারি করে নিয়ে যাওয়া, ভালো থাকা, আনন্দের সাথে বাঁচা। আজকের আলোচনায় আমরা এই বিষয়টিকে ফোকাস করে আমাদের আলোচনাটিকে সাজিয়েছি যে আসলে আমরা এই যে আনন্দের সাথে বেঁচে থাকতে চাই পৃথিবীতে, আমাদের এই যাত্রাটাকে আনন্দের সাথে উপভোগ করতে চাই, কিভাবে আমরা সবাই আসলে এই আনন্দটা উপভোগ করতে পারি। আমাদের সবার উদ্দেশ্য এক হলেও প্রায় সব মানুষই জীবনের কোনো না কোনো সময় আমরা কিন্তু আসলে অনেক অসুখী থাকি বা থাকতে পারি, এবং সেটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের নিজের ইচ্ছায় নয় বা আমাদের কন্ট্রোলে থাকে না। তো আজকে আমরা জেনে নিব যে আসলে এই যে ভালো থাকার পিছনে যে বৈজ্ঞানিক পদ্ধতি, হ্যাঁ, কি করে আমরা নিজেদেরকে ভালো রাখতে পারি, ভালো থাকতে পারি জীবনের খারাপ বা কঠিন সময়গুলোতেও আমরা সেই সিচুয়েশন গুলোকে ডিল করে, চ্যালেঞ্জ গুলোকে ওভারকাম করে আমরা আমাদের জীবনটিকে আলটিমেটলি ভালোভাবে অতিবাহিত করতে পারি আনন্দের সাথে, সুস্থ থেকে মানসিকভাবে। সেই জিনিসগুলো আজকে আমরা আলোচনা করব। সো আমাদের আজকে আলোচনার বিষয় যে হোয়াটস দ্য সায়েন্স বিহাইন্ড হ্যাপিনেস। আজকে আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক সাইকিয়াট্রিস্ট ডক্টর মনোয়ারা বেগম। ডক্টর মনোয়ারা বেগম, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ হাফসা। ডক্টর বেগম, আপনি এর আগেও আমাদের সাথে একটি আলোচনায় অংশগ্রহণ করেছেন। আজকে আবার আপনার অনেক ব্যস্ততার মাঝে আমাদের জন্য সময় বের করবার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ। আমি জানি যে আপনি কমিউনিটি এবং সোসাইটি সাথে ইনভলভ অনেক কিছু, অনেক সেক্টরে আপনি কাজ করছেন। আপনি একটু সংক্ষেপে যদি আমাদের সাথে আপনার কাজের এই বৃহৎ পরিসর থেকে যদি খুব সংক্ষেপে কিছু হাইলাইট আমাদের সাথে শেয়ার করেন। আমি সাইকিয়াট্রিস্ট অলমোস্ট ৪৪ বছর ধরে আমি প্র্যাকটিস করছি। আমি একটা হসপিটালে মেডিকেল ডিরেক্টর হিসাবে কাজ করেছি ৩০ বছর। তো ওখানে যখন ছিলাম আমি আপস্টেটে থাকতাম। ওখানে আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের যে সাইকিয়াট্রিক সোসাইটি, ওইটার সঙ্গে আমি ইনভলভ ছিলাম। এবং কিছুক্ষণ পরে আমি আলোচনা করব স্টিগমা সম্পর্কে। এবং স্টিগমাটা কমানোর জন্য আমি কিন্তু অন্যান্য সাইকিয়াট্রিস্টদের সাথে মলে, তারপরে কলেজে, তারপরে স্ট্রিট ফেয়ারে যে পাবলিক স্ক্রিনিং করতাম। তো এটা একটা, আমি মনে করি আরকি, এটা এই ব্যাপারে আমি খুব প্যাশনেট। তারপরে আমি একসময় প্রেসিডেন্ট ছিলাম ওই সাইকিয়াট্রিক সোসাইটির, এবং আমি কিছুদিন একটা রেসিডেন্সিয়াল ট্রিটমেন্ট সেন্টারেও কাজ করেছি। এবং আমার কিছুদিন আমি ছিলাম আপনার মেডিকেল অ্যাডভাইজার, ডিপ্রেশন অ্যান্ড বাইপোলার সাপোর্ট অ্যাসোসিয়েশন। এটা হলো অর্গানাইজেশনটা খুবই ইন্টারেস্টিং। এটা হলো যারা ভুগছে আপনার ডিপ্রেশন এবং বাইপোলার ইলনেসে, তারাই এই অর্গানাইজেশনটা করেছে। এবং এই মেম্বারগুলো এ মাসে একবার মিট করত, এবং ওরা নিজেদের আলোচনা করত, নিজেদেরকে সাপোর্ট দিত। মেডিকেল অ্যাডভাইজার আমি থাকতাম জাস্ট টু গিভ অ্যাডভাইস, যাতে কোনো প্রবলেম হলে আমি ওদেরকে অ্যাডভাইস দিতে পারি। তো এইসব নিয়ে আমি খুবই ইনভলভড, এবং মাঝে, মাঝে আমাদের বাংলাদেশি কমিউনিটিতেও আমি একটু বক্তব্য রাখি। আমার গোল হলো যে মানুষকে এডুকেট করা, কিভাবে আরকি স্টিগমাটা কমানো যায়। কেননা আমি মনে করি যে মানুষ চুপচাপ থাকে যখন অসুস্থতা ফিল করে, শেম ফিল করে বা লজ্জা আরকি যেটা, ওইটা নিয়ে ওরা আলোচনা করতে চায় না, লুকায় রাখে। কিন্তু অনেক সাহায্যর রাস্তা আছে। অনেক ধরনের নতুন, নতুন ওষুধ বেরিয়েছে, থেরাপি, নানানভাবে তাদেরকে হেল্প করা যায়। সেজন্য আমি মনে করি এই আশার বাণীটা যাতে আমি বাঙালি মহলে পৌঁছে দিতে পারি, সেটা একটা আমার গোল, এবং সেই ব্যাপারেও আমি খুব প্যাশনেট।
অসংখ্য ধন্যবাদ আপনাকে ডক্টর বেগম, আপনার এই সমস্ত সার্ভিসের জন্য। আপনি আপনার এই জীবনে আপনার মেডিকেল সায়েন্সে আপনার যে দীর্ঘ পদযাত্রা, তার বেশিরভাগ সময় জুড়েই আপনি এই কাজগুলো করে গিয়েছেন, এখনো করে যাচ্ছেন। তার জন্য আপনার প্রতি টিবিএন এর পক্ষ থেকে এবং আমাদের কমিউনিটির পক্ষ থেকে আপনার প্রতি আসলে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, যে হোয়াটস দ্য সায়েন্স বিহাইন্ড হ্যাপিনেস, এই বিষয়টি আপনি একজন সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনি খুব প্যাশনেট, এবং আপনি বলেছেন যে আসলে হ্যাপিনেস শুধুমাত্র এটি একটি মানুষের ইচ্ছা অনিচ্ছা বা চয়েসের বিষয় নয়, এর পিছনে সায়েন্স রয়েছে, এর পিছনে তার পারিপার্শ্বিকতা এবং সারাউন্ডিংস এর সবকিছুরই একটি রোল রয়েছে, এবং সর্বোপরি নিজের ভূমিকা তো রয়েছেই। তো এই বিষয়গুলোই আজকে আপনি ডিটেলস আলোচনা করবেন আমাদের সাথে। তো প্রথমে একটু জানতে চাইবো যে আসলে হ্যাপিনেস বলতে আমরা কি বুঝি? হ্যাপিনেস বলতে আসলে আমরা বুঝি যে ওভারঅল একটা ফিলিংস অফ ওয়েল বিং আর কি। ভালো ফিল করা মানসিকভাবে এবং শারীরিকভাবে। আমরা মোমেন্টে জয় ফিল করা, আনন্দ ফিল করা। আমরা সবাই চাই যে আমরা সুখী হই, আনন্দ ফিল করি। কিন্তু নানান কারণে আমরা সেটা পারি না। তো সেটা আজকে আমরা আলোচনা করব যে কেন আমরা সেটা পারি না। তো সেটার কারণগুলো হলো জীবনে আমাদের নানান রকমের স্ট্রেস আছে। সবার জীবনেই আছে। আমাদের সম্পর্ক অনেক সময় ছেলে-মেয়ের সাথে সম্পর্ক খারাপ হতে পারে বা বাপ-মার সঙ্গে বা স্পাউস এর সঙ্গে। তো রিলেশনশিপ একটা যে কনফ্লিক্ট এটা সবার জীবনেই কিছু না কিছু থাকে। এবং তার থেকে স্ট্রেস হয়। তারপরে আমরা কাজে যাই। অনেক সময় কাজে আমাদের নানান রকমের স্ট্রেস হয়, বার্ন আউট হয়। আমাদের হয়তো বসের সাথে মিলছে না বা বস আমাদেরকে অ্যাবিউজ করছে। এট লিস্ট আমরা সেরকম ফিল করছি বা কলিগদের সাথে আমাদের বনাবনি হচ্ছে না। ওইটা তো একটা স্ট্রেস হয়। তারপরে আরেকটা যেটা মেইন আরেকটা স্ট্রেস হলো মানসিক রোগ থেকে। মানসিক রোগ যেমন এনজাইটি, ডিপ্রেশন এটা কিন্তু খুব কমন। তো সেটার সাথে ডিল করতে জানতে হবে। সো সুখী হওয়ার জন্য এই ৩ টা জিনিস খুবই প্রয়োজন আরকি। যে কিভাবে এই জিনিসগুলোর সাথে ডিল করতে হবে, কোপ করতে হবে, ওইটা জানা থাকলে কিন্তু হ্যাপি হওয়াটা অত ডিফিকাল্ট নয়। আপনি খুব চমৎকার করে বললেন ডক্টর বেগম। আমি আমার দুটা পার্সোনাল অবজারভেশন আপনার এই পয়েন্টগুলোর সাথে একটু অ্যাড করতে চাই। যদি আপনি সেই বিষয়ে একটু ছোট্ট করে আপনার মতামত বলেন। যে বর্তমান বিশ্ব আমরা জানি, আমরা এটাকে বলছি যে একটি ওপেন ওয়ার্ল্ড, যেখানে আসলে ইন্টারনেটের মাধ্যমে পুরো বিশ্বই আসলে কানেক্টেড, এবং সেখান থেকে কিন্তু একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসেও একজন মানুষ সর্বোচ্চ টেকনোলজি এবং সুযোগ সুবিধা যেখানে আছে, সেখানে মানুষ কিভাবে জীবনযাপন করছে, কি করে তার লাইফস্টাইল সেট করছে, সেগুলোতে এক্সপোজড হচ্ছেন। এবং অনেক সময় আমার মনে হয় এই ধরনের ওপেন ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্সটা আমাদেরকে অনেকভাবে ব্যক্তিগত ক্ষেত্রে আনরিয়েলিস্টিক করে ফেলতে পারে, লাইফের গোল সেট করবার ক্ষেত্রে বা জীবন পরিকল্পনা করবার ক্ষেত্রে। এবং সেখান থেকে আমি দেখছি যে অনেক মানুষই এরকম একটি আনরিয়েলিস্টিক গোল সেট করে বা আনরিয়েলিস্টিক জীবন এক্সপেকটেশন থেকে হয়তো বা এক ধরনের সেলফ ইনডিউস ডিপ্রেশন, আমার মনে হয় যে সেখানে চলে যাচ্ছেন, এবং লাইফটাকে একটি স্বাভাবিক জীবনধারাকেই আসলে ভেঙে চুরে একদম খুবই একটি কমপ্লিকেটেড সিচুয়েশনে চলে যাচ্ছেন। এটা আমার একটা অবজারভেশন এখনকার এই যে একটা ওপেন ওয়ার্ল্ড ইন্টারনেটের কারণে, সেটা থেকে আমার মনে হয়েছে। আর আরেকটা অবজারভেশন আমার, যেটা আগেও ছিল, এখন হয়তোবা সেটা একটু ভিন্ন স্তরে চলে গিয়েছে। আগে হয়তোবা বাবা মাদের তরফ থেকে অনেক সময় খুব স্ট্রেস থাকতো ছেলে মেয়েদের উপরে, যে লাইফে একটি আলটিমেট গোলে পৌঁছাবার জন্য। এবং দেখা যেত যে বাবা মার যে অ্যাম্বিশন ছেলে মেয়েকে নিয়ে এবং তার পার্সোনাল লাইফ, তার যে অ্যাম্বিশন, সেটা হয়তো বা এক নয়। এবং সেখানে অনেক কনফ্লিক্ট আমি দেখেছি, এখনো আমি দেখি যে এমনকি এত উন্নত দেশ আমাদের যুক্তরাষ্ট্র, সেখানেও আমি দেখেছি এখনকার জেনারেশনের অনেক ছেলে মেয়ে আমাকে রিচ আউট করে যে আমার এই ধরনের একটি ক্রাইসিস, তুমি কি এই বিষয়ে একটু কথা বলতে পারো কিনা, বা তুমি কি আলোচনা অ্যারেঞ্জ করতে পারো কিনা। কারণ হয়তোবা আমাদের সাংস্কৃতিক কারণে হোক, পারিবারিক কারণে হোক, তারা হয়তোবা বাবা মার সাথে তার এই কথাগুলো সরাসরি বলতে কমফোর্টেবল ফিল করছে না, কিন্তু সে পার্সোনালি সাফার করছে, সে থেরাপিস্টের কাছে যাচ্ছে, সে অ্যাংজাইটি মেডিকেশন খাচ্ছে, কিন্তু আসলে হেল্প হচ্ছে না। এবং এই যে দুটা সিচুয়েশন আমি বললাম, একটি ওপেন ওয়ার্ল্ড থেকে নিজেই হয়তো একটি আনরিয়েলিস্টিক সেট গোল করছে, আরেকটি এই যে বাবা মা বা ফ্যামিলি থেকে যে চাপিয়ে দেওয়া হচ্ছে তার গোলের সাথে তাদের গোলটা মিলছে না। তো এই দুটো সম্পর্কে আপনি যদি সাইকিয়াট্রিস্ট হিসেবে আপনার সাজেশন খুব সংক্ষেপে একটু বলেন।
তো ওই যে আপনি যে বললেন যে এখন পৃথিবীটা ওপেন হয়ে গেছে, মানে ডিজিটাল ওয়ার্ল্ড এখন। তো সবাই সবকিছু দেখতে পাচ্ছে। তাদের এক্সপেকটেশনটা আরকি রিয়ালিস্টিক হতে হবে। তো আমাদের আরকি সবারই কিন্তু আমরা বর্ন উইথ একটা টেম্পারামেন্ট বা পার্সোনালিটি নিয়ে আমরা বর্ন হয়েছি। তো আমরা কেউ আরকি রিয়ালিস্টিক, কেউ আনরিয়ালিস্টিক, কেউ এক্সট্রোভার্ট, কেউ ইন্ট্রোভার্ট। তো এইটা আরকি আমাদের টেম্পারামেন্ট থেকে অনেক সময় ডিপেন্ড করে আরকি যে কে আরকি ক্যারিড অ্যাওয়ে হয়ে যাচ্ছে ইন্টারনেটের জিনিস দেখে আর কে হচ্ছে না। তো বাপ-মার ওখানে কিছুটা ইনপুট থাকতে হবে অবশ্যই। ছোটবেলায় আরকি বাপ-মার ওইটা কন্ট্রোল করতে হবে যে ছেলেমেয়েরা কি দেখছে এবং ওরা কিসের থেকে নলেজটা নিচ্ছে। ওই সময় কন্ট্রোল করা যায়। সুতরাং ওইটা করতে হবে। আর আপনি পরে যেটা বললেন যে বাপ-মা যুক্তরাজ্যে থেকেও বাপ-মা ছেলে-মেয়েকে প্রেশার দিচ্ছে। ছেলে-মেয়ে তখন স্ট্রেস ফিল করছে। আ থেরাপিস্টের কাছে যাচ্ছে, ওষুধ খাচ্ছে। তো এখন এটা হলো আমি যেটা ১ম এই আরকি বলেছি যে আমি খুব প্যাশনেট অ্যাবাউট আ স্টিগমা অ্যান্ড অ্যাওয়ারনেস। তো এটা আরকি ওপেন একটা কমিউনিকেশন থাকতে হবে বাপ-মার সঙ্গে ছেলে-মেয়ের। তো এখন যদি কোনো বাপ-মা এই প্রোগ্রামটা শোনে, তাদেরও বুঝতে হবে যে আমরা একটা ফ্রি ওয়ার্লড এ আছি। এখন যুক্তরাজ্যে আমাদের সময় আমি যখন গ্রো আপ করেছি বাংলাদেশে বাপ-মা ভালোর জন্যই বলে যে, "তুমি ডাক্তারি লাইনে যাও, না হলে ইঞ্জিনিয়ারিং হও।" কেননা ওরা চায় যে আমরা বড় হয়ে ফাইন্যান্সিয়ালি আমরা ভালো থাকি। কেননা টাকা-পয়সা তো সবকিছুতেই প্রয়োজন। সুতরাং ওরা ভালোর জন্য বলে কিন্তু অনেক সময় সবকিছুতেই একটা ব্যালেন্স প্রয়োজন। তো জি। ওরা যখন বেশি প্রেশার দেওয়া শুরু করে তখন আরকি ছেলে-মেয়েগুলা স্ট্রেসড আউট হয়ে যায়। আর প্রধান সমস্যাটা আসলে যে ঠিক প্রেশার দিচ্ছে বা তাদের এক্সপেকটেশন সেটাও নয়। আমি দেখেছি প্রধান সমস্যাটা বাবা-মার যে এক্সপেকটেশন বা গোল বা হ্যাঁ, ছেলে-মেয়ে যেই সেক্টরে প্যাশনেট বা কাজ করতে চাচ্ছে হুম, হুম। সেখানেই হয়তোবা একটা বেসিক কনফ্লিক্ট হচ্ছে। বা হ্যাঁ, ছেলে-মেয়ের গোলটা হয়তোবা ইন্টেলেকচুয়াল। এবং রাইট। আমাদের কমিউনিটির বেসিসে আমি বলব সত্যি যেটা যে হ্যাঁ, হ্যাঁ, আমাদের দেশের বাবা-মারা মোর ম্যাটেরিয়ালিস্টিক। কিন্তু হ্যাঁ, এই দেশে বড় হওয়া ছেলেমেয়েরা ওরা অনেক বেশি ইন্টেলেকচুয়াল গোল ওরা ডিল করে। তো হুম। সেখানে আমি দেখেছি যে একটি কমন কনফ্লিক্ট। হ্যাঁ, সেজন্য কমিউনিকেশনটা ওপেন থাকতে হবে। ছেলে-মেয়ে, বাপ-মা ওপেন কমিউনিকেশন হলে তখন ওরা বলতে পারবে যে বাবা-মাকে বলতে পারবে যে, "জানি তোমরা আমার ভালোর জন্য এটা বলছো কিন্তু এই ব্যাপারে আমি ক্যারিয়ারটা আমি ডিসাইড করতে চাই। কেননা আমি এইটার দিকে আমার বেশি ইন্টারেস্ট। সুতরাং তোমরা আরকি এখন আমাকে সুযোগ দাও। দেখো আমি কেমন করি।" কিন্তু যখন বাপ-মা বেশি স্ট্রিক্ট হয়ে যায় বা শুনতে চায় না, অথরিটেরিয়ান বাপ-মা আছে অনেক। তো ওরা মনে করে ছেলে-মেয়েকে আমি যা বলব ওরা সেটাই শুনবে। এরকম অ্যাটিটিউড হলে কিন্তু ডিফিকাল্ট। তখন ওদের থেরাপিস্টের কাছে যেতে হবে, ফ্যামিলি থেরাপিস্টের কাছে যেতে হবে। বাপ-মা, ছেলে-মেয়ে একসঙ্গে। আর যদি বাপ-মা যেতে না চায় তখন ওরা বলবে, "হ্যাঁ, তুমি আমাকে পাগল বলতেছো।" এটা একটা বিরাট স্টিগমা। ডাক্তারের কাছে, সাইকিয়াট্রিস্টের কাছে বা থেরাপিস্টের কাছে যেতে বললেই ছেলে-মেয়েও বলবে যে, "আমাকে পাগল বলতেছো।" বাপ-মাও বলবে, যেতে চাইবে না। তখন ছেলে-মেয়ে যেহেতু যারা এই দেশে born and brought up ওরা যদি ওপেন থাকে তখন তাদের যেতে হবে। তখন আপনি জি, সেখান থেকে আসলে আমি এই মুহূর্তে আলোচনায় চলে যেতে চাচ্ছি যে ওভারঅল হ্যাপিনেস অ্যাচিভ করবার জন্য আসলে ব্যারিয়ার গুলো কি? কারণ এই যে আপনি বললেন যে ছেলে-মেয়েকে যেতে হবে বা বাবা-মার ওপেন হতে হবে। কিন্তু এই জিনিসগুলো আসলে আমরা যত সহজে বলছি আসলে চ্যালেঞ্জ গুলো তো সেখানেই। যখন বাবা-মা ও ধরনের আচরণ করছেন তারা কিন্তু যেকোনো কারণেই হোক তারাও অনেক সময় stubborn হয়ে যাচ্ছেন। তারা কিন্তু হয়তোবা ওই রোলটা প্লে করছেন না বা কোঅপারেশন করছেন না। হ্যাঁ, এবং হ্যাঁ। আমি দেখেছি কমনলি আপনি যে ব্যারিয়ার গুলো আলোচনা করবেন, আপনি আমাকে একটা কথা বলেছেন যে আপনার এক্সপেরিয়েন্স এ বা রিসার্চ এ দেখা গিয়েছে যে কমনলি একটা পেশেন্ট যখন থেকে সে হয়তোবা এই যে আনহ্যাপিনেস সোর্স অফ আনহ্যাপিনেস যে ইস্যু গুলো সে ডিল করা শুরু করে হয়তোবা এভারেজ একটা পেশেন্ট তার প্রায় ১০ বছর পরে আসলে মানে আস্কিং ফর হেল্প ১০ থেকে ২০ বছর পরে। তো এই যে দীর্ঘ সময় এর ভিতরে কিন্তু একটা মানুষ অনেকভাবে ডিরেইলড হয়ে যেতে পারে, সুইসাইড পর্যন্ত করে ফেলতে পারে। তো আমরা একটু ব্যারিয়ার গুলো সম্পর্কে জানবো। তো ব্যারিয়ার গুলো হলো এটা খুবই একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন করেছেন আপনি। ব্যারিয়ার গুলো হলো স্টিগমা। স্টিগমা
2 রকম। একটা হলো পার্সোনাল, একটা পাবলিক। পার্সোনালটা হলো কি মানুষে ভাবে যে আমি বোধহয় মরালি উইক এইজন্য আমি এরকম ফিল করছি। স্যাড বা এনক্সাইটি বা আমি বাপ-মার সাথে আমার বনিবনা হচ্ছে না। আমি বোধহয় খারাপ মানুষ। এইটা মনে করছে। তখন ওরা অনেক সময় চুপচাপ থাকে। ওরা এটা নিয়ে কারো সাথে আলোচনা করে না। মানে সাইলেন্স। সাইলেন্সটা একটা খুবই বিগ প্রবলেম। এবং আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশন ব্রেকিং দ্য সাইলেন্স এরকম একটা তাদের স্লোগান আছে। তো এই স্টিগমার জন্য মানুষে সাহায্য নিতে যায় না। আরেকটা হলো পাবলিক স্টিগমা। পাবলিক স্টিগমা হলো প্রেজুডিসড এগেইনস্ট দিস পিপল মানে ডিসক্রিমিনেশন করা ওদেরকে। চাকরিতে ওরা ওদেরকে চাকরি দিবে না। তারপরে মানুষে আঙ্গুল দেখাবে যে সে এরকম ব্যবহার করে, এরকম খারাপ, তার টেম্পার খারাপ। এটা হলো পাবলিক স্টিগমা। আরেকটা হলো এই ব্যাপারে তার ইয়েটা নাই, নলেজটা নাই আরকি। যে আমি যে খারাপ ফিল করছি বা আমার যে কনফ্লিক্ট হচ্ছে বাপ-মার সাথে বা বাপ-মার কনফ্লিক্ট হচ্ছে ছেলে-মেয়ের সাথে, যে এইটাতেও যে একটা সাহায্য আছে, জি, এটাতে আমরা থেরাপিস্টের কাছে যেতে পারি বা ইভেন ইন্টার্নিস্ট যে জেনারেল প্র্যাকটিশনার তার সাথেও যদি আমি কথা জি, বলি, জি। তাদেরকেও এখন ট্রেনিং দেওয়া হয়েছে। জি, আমাদের প্রাইমারি কেয়ার যারা। হ্যাঁ, আপনি একদম ঠিক কথাটি বলেছেন। আসলে মানুষ যখন ইমোশনালি খুব ওভারওয়েলমড হয়ে যায়, স্পেশালি ইন আর্লি স্টেজ অফ লাইফ, যখন পৃথিবীতে তার যাত্রাটা অনেক দীর্ঘদিনের নয়। পরিবারের সাথেই তার মোস্টলি লাইফের এক্সপেরিয়েন্স, এক্সপোজার এবং তার এক্সপেকটেশনটা 100% তার ফ্যামিলির কাছে যে তারা আমাকে সম্পূর্ণ বুঝবে, জানবে, আমার পাশে থাকবে। কিন্তু যখনই সেখানে কনফ্লিক্ট হচ্ছে দেখা যায় যে ইনিশিয়াল স্টেজে বেশিরভাগ মানুষ বা এই যে আমাদের অল্প বয়সী যারা আছে আ এতটাই ওরা এফেক্টেড হয়ে যায় যে তারা কিন্তু অনেকভাবে ডিরেইলড হয়ে যায় এবং এই হ্যাঁ, দেশে বড় হওয়া ছেলেমেয়েরাও আমি জানি যে যারা সব ধরনের প্র্যাকটিক্যাল অপরচুনিটিস গুলো সম্পর্কে জানে, কি ধরনের হেল্প ওদের জন্য এভেইলেবল আছে। কারণ এখানে স্কুলগুলোতে সবকিছু সবসময় ওদেরকে ইনফর্ম করা হয়। তারপরেও কিন্তু আমি দেখেছি যে মানে ওরা অনেকটাই মানে নিজের প্রতি নিজে যেন এক ধরনের নেগলিজেন্সি করছে এবং সেটা এক ধরনের আমার মনে হচ্ছে ডিপ্রেশনে চলে যায় আসলে তারা। সেজন্যই হয়তোবা। হুম। তো সে অবস্থা থেকে আমি একটু জানতে চাইবো এই যে মেন্টাল হেলথ ইস্যুস আমরা এত আলোচনা করার পরেও স্টিগমা গুলো আমরা ওভারকাম করতে পারছি না। তো আসলে এই মেন্টাল হেলথ ইস্যুস গুলো কি বা কেন এবং সেটার পিছনে কি ধরনের সিচুয়েশন আসলে আছে? তো মানুষের যখন একটা শারীরিক রোগ হয়, তখন মানুষ কিন্তু এটাকে মেনে নেয় যে আমার ব্যথা হইছে, পি আ মাথা ব্যথা ওর পেটে ব্যথা, আমার ডাক্তারের কাছে যেতে হবে। ওইটাতে তারা লজ্জা বোধ করে না। এবং তখন ফ্যামিলিকেও জানায়। ফ্যামিলিও হেল্প করে, "চলো ডাক্তারের কাছে নিয়ে যাই বা চলো আমরা যাই।" কিন্তু যখন ডিপ্রেশন বা এই যে কনফ্লিক্ট গুলা হয় বাপ-মার সাথে বা ছেলে-মেয়ের সাথে বা আ স্বামী-স্ত্রীর যে কনফ্লিক্ট গুলা হয়, তখন তারা লজ্জা পায়। যে মানুষে কি বলবে? তারা খারাপ মনে করবে যে আমরা মিলেমিশে চলতে পারছি না। এটা বোধহয় আমাদের একটা খুব উইকনেস। এটাকে তারা লজ্জা পায়। কিন্তু দেখা গিয়েছে যে আসলে ফিজিক্যাল ইলনেস এর যেমন কতগুলো কারণ আছে, মানসিক রোগের বা খারাপ ফিল করা, ডিপ্রেসড ফিল করা, স্যাড ফিল করা, ওইটার পিছনে কারণ আছে। ওইটা হলো আপনার ব্রেইন ডিসঅর্ডার। যখন মানুষ এইটা সম্পর্কে জানতে পারবে যে এটা আসলে ব্রেইন ডিসঅর্ডার এবং এটার চিকিৎসা আছে। এবং এটা আমি যদি চিকিৎসা করি আমি ভালো হয়ে যাব। ভালো হয়ে গেলে আমার জীবনের অনেক রকম ভাবে আমি সুখী হতে পারবো। ভালো চাকরি করতে পারবো। আমার ফ্যামিলির সঙ্গে ভালো রিলেশনশিপ হবে এবং আমি সুখী হব। সব মানুষই তো সুখী হতে চায়। তো এই যে এটা যে ব্রেইন ডিসঅর্ডার এইটা আরকি মানুষকে জানাতে হবে এবং আমি আগে যেটা বলেছি ওইটা একটা আমি প্যাশনেট এই ব্যাপারে যে মানুষকে এডুকেট করা যে হ্যাঁ, এটা একটা ব্রেইন ডিসঅর্ডার। একদমই তাই। আসলে প্রিভেনশন এর উপর এখন পুরা ওয়ার্লড ওয়াইড এবং যুক্তরাষ্ট্রে অনেক বেশি এমফাসাইজ করা হচ্ছে এবং লাইফস্টাইল মডিফিকেশন এবং বিভিন্ন ধরনের যে মাইন্ডফুলনেস প্র্যাকটিস এগুলোতে অনেক বেশি এনকারেজ করা হচ্ছে। কারণ দেখা যাচ্ছে যে সেলফ এডুকেশন এর মাধ্যমে এই যে লাইফস্টাইল মডিফিকেশন এবং আদার প্রিভেন্টিভ মেথড গুলো আমরা ইমপ্লিফাই করতে পারলে সেই ইমপ্লিফিকেশন থেকে কিন্তু আউটকাম অনেক বেশি পজিটিভ। তাই না? আমরা কেউই চাই না যে আসলে অসুস্থ হয়ে ডাক্তারের কাছে হসপিটালে যেয়ে ওষুধ খেতে। তার থেকে আমরা যদি আগে থেকে অসুস্থতার কারণগুলো প্রতিরোধ করতে পারি, সেটা অনেক বেশি ওয়াইজ অবশ্যই। হ্যাঁ, তা তো তো বটে।
এই যে আমাদের বিভিন্ন ইমোশনাল, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল সিচুয়েশন গুলো মেন্টাল হেলথের পিছনে, তো বারবার করে আপনারা বলেই যাচ্ছেন যে কি করে আসলে আমরা টেক কেয়ার করতে পারি মেন্টাল হেলথের। তো সেই বিষয়ে যদি আপনি একটু আলোচনা করেন। তো আমরা প্রথমে আলোচনাটা শুরু করেছি যে কিভাবে আমরা সুখী হতে পারি। জি, তো ওইটার সাথেও কিন্তু ব্রেইনের কানেকশন আছে। জি, তো যেগুলো আমরা অলরেডি আলোচনা করলাম যে সুখী হওয়ার ব্যারিয়ার গুলা কি? সেগুলো আমরা অলরেডি বললাম যে স্ট্রেস হতে পারে, রিলেশনশিপ স্ট্রেস, জব স্ট্রেস, তারপরে এনজাইটি, ডিপ্রেশন, মানসিক রোগ এগুলোর কারণে আমরা অসুখী হতে পারি। তো এখন আমরা যদি আরকি আমরা যদি কিছুটা স্টেবল থাকি, আমরা বুঝতে পারি যে আমাদের আপনি প্রিভেনশন এর কথাটা বলেছেন। তার সেই প্রিভেনশনটা আমরা এটা একটা ফিল্ড আরকি আছে অলরেডি সাইকোলজি, পজিটিভ সাইকোলজি এবং লাইফস্টাইল সাইকিয়াট্রি। এটা খুবই ইম্পোর্টেন্ট কিন্তু। যদিও আমরা জানি এটা যে ঠিকমতো নিউট্রিশন বা খাওয়া-দাওয়াটা ঠিকমতো করা এবং ব্যালেন্সড যে ডায়েটটা সেটা করা। কেননা ব্রেইন ডিসঅর্ডার যেটা আমি বললাম, আমাদের ব্রেইনে কতগুলো কেমিক্যাল আছে। সেগুলো যখন ব্যালেন্সটা ঠিক থাকে না, তখন কিন্তু মানুষের অনেক রকম মানসিক সিম্পটম হয়। এনজাইটি, ডিপ্রেশন, প্যানিক ডিসঅর্ডার, তারপরে সোশ্যাল এনজাইটি নানান কিছু হতে পারে। তো যখন আমরা ঠিকমতো না খাই, তখন কিন্তু আমাদের এই যে খাওয়াটা গুড ইটিং হ্যাবিটটা আরকি। যেমন ফ্রুটস, ভেজিটেবলস ওগুলা যে ফাইবারটা আমাদের স্টমাকে যায়, ওইটার থেকে কিন্তু আমাদের স্টমাকে কোলনে অনেক এই কেমিক্যাল গুলা ফর্ম হয়। সেজন্য আমাদের খাওয়ার সঙ্গে আমাদের ব্রেইনের কিন্তু একটা কানেকশন আছে। তো ওইটা জানতে হবে যে হেলথি ইটিংটা আরকি প্লাস এক্সারসাইজ। এক্সারসাইজ আমরা যদি রেগুলারলি করি, আমাদের ব্রেইনে একটা হরমোন সিক্রিশন হয়। ওটার নাম হলো এন্ডরফিন। এন্ডরফিন যখন সিক্রিশন হয়, আমরা অটোমেটিক্যালি সুখী ফিল করি। কিন্তু অনেক সময় আমারও জিমে যেতে ইচ্ছা করে না। মনে হয় দূর আজকে বাদ দেই। কিন্তু যখন জোর করেও যাই, পুশ করি নিজেকে। যখন জিমটা শেষ করি তখন কি যে ভালো লাগে। মনে হয় যাহ একটা ভালো কাজ করলাম। শরীরের জন্য এবং মনের জন্য। মনটাও ভালো লাগে, শরীরটাও হালকা লাগে। তো এই ২ টা জিনিস। আরেকটা হলো ঘুম। ঘুমটা কিন্তু খুবই প্রয়োজন। কেননা আমরা যখন ঘুমাই তখন আমাদের ব্রেইনের কিন্তু হিলিং হচ্ছে। ব্রেইনের সেল রিজেনারেট করছে। এবং এটা খুবই প্রয়োজন যে আমরা ৮ ঘন্টা ৭ থেকে ৮ ঘন্টা আমরা যদি ঘুমাই এবং সবসময় ঠিক টাইম মতো আমরা শুতে যাই এবং টাইম মতো আমরা উঠি, এরকম একটা schedule যদি আমরা করতে পারি, সেটাও খুব প্রয়োজনীয়। এই ৩ টা জিনিস খুবই প্রয়োজনীয়। ঠিকমতো ব্যালেন্সড খাওয়া, এক্সারসাইজ করা, তারপরে ঠিকমতো ঘুমানো। এই আপনি খুব চমৎকার করে খুব সহজ করে বললেন যে আসলে খুব বেসিক যে জিনিসগুলো আমাদের প্রতিদিন জীবনের, যে আমরা কি খাচ্ছি, কখন ঘুমাচ্ছি, কতক্ষণ ঘুমাচ্ছি এবং প্রতিদিন আমরা এক্সারসাইজ করছি কিনা ঠিক মতো, এই তিনটা জিনিস যদি আমরা মেনটেন করতে পারি, এটা আসলে সায়েন্টিফিক্যালি আমাদের বডি এবং মাইন্ডকে অনেক বেশি হেলদি রাখবে, যেটা আমাদেরকে হ্যাপি ফিল করতে অনেক হেল্প করবে। এমনকি রাইট, স্ট্রেসফুল সিচুয়েশনেও আসলে যেহেতু আমাদের হরমোন সিক্রেশনটা ব্যালেন্স ভাবে হচ্ছে, হ্যাপি হরমোনটা, সেটা কিন্তু আমাদেরকে অনেক বেশি পজিটিভ রাখতে এবং স্ট্রেসের সাথে ফাইট ব্যাক করতে হেল্প করবে। খুবই হ্যাঁ। চমৎকার ডক্টর বেগম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে চলে যাচ্ছে একটি ছোট্ট বিরতিতে। আমরা লাইফস্টাইল সাইকিয়াট্রি নিয়ে আরো কথা বলবো আরো অনেক অনেক ইনফরমেশন গুরুত্বপূর্ণ, যেটা হ্যাপিনেস এর পিছনে। আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও চলে আসছি আপনাদের সাথে আমাদের টিবেন ওয়েলনেস এর আজকের আলোচনায়, হোয়াটস দ্য সায়েন্স বিহাইন্ড হ্যাপিনেস। আমাদের সাথে আলোচনায় আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক সাইকিয়াট্রিস্ট ডক্টর মনোয়ারা বেগম। আলোচনা করছিলাম হ্যাপিনেস এর পিছনে বিভিন্ন সায়েন্সের বিভিন্ন রোল গুলো নিয়ে এবং বিভিন্ন ওয়ে যেভাবে করে আমরা নিজেদেরকে আসলে সুস্থ রাখতে পারি, হ্যাপি রাখতে পারি এবং স্ট্রেস এবং বিভিন্ন ধরনের আনওয়ান্টেড সিচুয়েশন গুলোর সাথে আমরা সাকসেসফুলি ডিল করতে পারি। ডক্টর বেগম, আপনি বলছিলেন যে লাইফস্টাইল সাইকিয়াট্রি সম্পর্কে, একই সাথে আসলে অনেক সময়
দেখা যায় যে মানুষ হয়তোবা একটি মেন্টাল ইলনেস বা এক ধরনের ডিপ্রেশন, অ্যাংজাইটি এ ধরনের সিচুয়েশন গুলো ভুগছেন, কিন্তু অনেক সময় সঠিক ডায়াগনোসিসটি হচ্ছে না, নেগলিজেন্সি হচ্ছে। তো একটু ডিফারেনশিয়াল ডায়াগনোসিস সম্পর্কে খুব সংক্ষেপে যদি একটু বলেন। হ্যাঁ, অনেক সময় হয় কি আপনার ধরেন আপনি খুব স্যাড ফিল করছেন, মন খারাপ, ঘুম বেডের থেকে উঠতে ইচ্ছা করছে না, ল্যাক অফ এনার্জি, তারপরে আপনার ফিলিংস অফ হোপলেসনেস, হেল্পলেসনেস এগুলো আসছে। ভিতরে মনে হচ্ছে অনেক সময় যে বোধহয় আমার বাঁচা ঠিক হবে না। অনেক মানুষ সুইসাইডও করে ফেলে। তো অনেক সময় হয় কি আমরা সাইকিয়াট্রিস্টরা ১ম এ কিন্তু আমরা এটাকে বলি ডিফারেনশিয়াল ডায়াগনোসিস। আমরা রুল আউট করি যে এটা কি কোনো ফিজিক্যাল ইলনেস থেকে হচ্ছে? যেমন আপনার হাইপোথাইরয়েড, থাইরয়েড একটা গ্ল্যান্ড আছে আপনার নেকের ওখানে। সেই গ্ল্যান্ডটার যদি আপনার সিক্রিশনটা লো থাকে, তখন অনেক সময় মানুষ কিন্তু স্যাড ফিল করতে পারে। কিন্তু ওই স্যাডনেস এর সাথে আরো কিন্তু বিভিন্ন রকমের উপসর্গও থাকে। যেমন অনেক সময় তারা অনেক কোল্ড ফিল করে, চুল পড়ে যায়। তারপরে আপনার ওয়েট গেইন করে, কেননা মেটাবলিজমটা কমে যায়। তারপরে অনেক সময় স্ট্রোকের পরে ডিপ্রেশনটা আসতে পারে। তারপরে অনেক সময় আপনার হার্ট অ্যাটাকের পরে, সিরিয়াস হার্ট অ্যাটাকের পরে কিন্তু মানুষ অনেক সময় ডিপ্রেসড হয়ে যায়। এবং আজকাল কমনলি কিন্তু তাদেরকে সাইকিয়াট্রিক কনসালটেন্ট ডাকা হয় দেখার জন্য। এবং দেখা গেছে যে যখন মানুষের হোপটা হারিয়ে ফেলে যে সিরিয়াস হার্ট অ্যাটাক হয়েছে, আমি বোধহয় বেশিদিন বাঁচব না। তখন যদি তার থেরাপি নেয় বা ইভেন ওষুধও খায়, দেখা যায় যে তারা অনেকদিন বেশি বাঁচতেছে। তারা হোপফুল হচ্ছে যে, হ্যাঁ, ঠিক আছে আমার হার্ট অ্যাটাক হয়েছে। আমি যদি ঠিকমতো চলি, ঠিকমতো খাওয়া-দাওয়া করি, এক্সারসাইজ করি, ডাক্তারের কথা মতো চলি, তাহলে এটাকে আমি ম্যানেজ করতে পারবো। সুতরাং এই বিভিন্ন রকমের ফিজিক্যাল ইলনেস থেকে হতে পারে। সেটা ১ম এ আমরা ডাক্তাররা রুল আউট করি। বিভিন্ন সোশ্যাল ফ্যাক্টরস আমরা জানি যে আমাদের আনহ্যাপি ফিল করবার পিছনেও বিভিন্ন সময় কারণ হয়ে দাঁড়াতে পারে। জি। সেই ফ্যাক্টরস গুলো সম্পর্কে যদি একটু বলেন এবং আমাদের কি করণীয়? সোশ্যাল ফ্যাক্টর হতে পারে যেমন ধরেন আ আপ অনেক সময় মানুষের টাকা-পয়সার অভাব হতে পারে এবং এটা একটা বিরাট স্ট্রেস মানুষের উপরে। তারপরে অনেক সময় মানুষ ভিক্টিমাইজড হতে পারে ফ্রম ধরেন ফিজিক্যাল অ্যাবিউজ, সেক্সুয়াল অ্যাবিউজ বা ভিকটিম ফ্রম ঘরে বাড়িতে আগুন লেগে গেল বা আর্থকোয়েক হলো বা ফ্লাড হলো। বাংলাদেশে তো এখন প্রায় ফ্লাড হচ্ছে। তো মানুষজন যখন বাড়িঘর হারিয়ে ফেলে এটাও তো একটা বড় স্ট্রেস। তো সোশ্যাল স্ট্রেস হতে পারে আবার আপনার সাইকোলজিক্যাল স্ট্রেসও হতে পারে। সাইকোলজিক্যাল স্ট্রেসটা হলো আপনার এই যে ধরেন আমেরিকায় অনেক আম যুদ্ধে যাচ্ছে সোলজাররা। ওরা যখন ফিরে আসে একটা ডায়াগনোসিস হয়েছে। ভিয়েতনাম থেকে যখন সোলজাররা ফিরে আসলো, দেখা গেল যে ওদের খুব এনক্সাইটি, ডিপ্রেশন হচ্ছে, ফ্ল্যাশব্যাক হচ্ছে। সেইসব জন্য ওরা ঘুমাতে পারছে না। তখন একটা ডায়াগনোসিস ডাক্তাররা করল। সেটার নাম হলো পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার। ওইটা কিন্তু অন্যান্য ট্রমা থেকেও হতে পারে। যেমন ওই যে সেক্সুয়াল ভায়োলেন্স এর ভিকটিম যারা তাদেরও হতে পারে। ফিজিক্যাল ইমোশনাল ভায়োলেন্স এর ভিকটিম যারা তাদেরও হতে পারে। তো এইসব যদি জানা থাকে যে এগুলোরও ট্রিটমেন্ট আছে, তাহলে আরকি এগুলা নিয়ে ডিল করা যায়। এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যে নিজে আ বুঝতে পারা এবং হ্যাঁ, পরিবারের মানুষকেও সাহায্যের হাতটি বাড়িয়ে দেয়া। কিন্তু অনেক সময় আসলে আমাদের আনএক্সপেক্টেড বা মানে আনফরচুনেট হলেও সত্য যে অনেক সময় পরিবারের মানুষজন হয়তোবা কোঅপারেটিভ বা সাপোর্টিভ হয় না। তো সেক্ষেত্রে আসলে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যে আমাকে বুঝতে হবে যে আমার এই যে ফিলিংস গুলো বা সমস্যাগুলো এটা আসলে কোনো লজ্জার বিষয় নয় বা আমার কোনো দুর্বলতার কারণ নয়। এটি এক ধরনের অসুস্থতা এবং আমার উচিত দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের কাছে যাওয়া, মেন্টাল হেলথ এর সাথে পরামর্শ করা এবং এর যে যথোপযুক্ত যে চিকিৎসা সেটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা। তাহলেই কিন্তু আসলে আমাদের এই আজকের আলোচনা সাকসেসফুল হবে যে আমরা যদি আচ্ছা। এতটুকুন ইনফরমেশন আমাদের দর্শকদেরকে, পেশেন্টদেরকে বোঝাতে পারি যে এই সিচুয়েশন গুলো আসলে কোনো দুর্বলতা বা লজ্জার কারণ নয়। এটা এক ধরনের অসুস্থতা এবং আমাকে সেখান থেকে কোন রকম দ্বিধাদ্বন্দ্ব না করে
করে যত তাড়াতাড়ি সম্ভব মানসিক চিকিৎসার জন্য সাহায্যের জন্য আমাকে শরণাপন্ন হতে হবে। আপনি বলছিলেন যে আপনার এডুকেট করা এটা আপনার এক ধরনের প্যাশন। তো আসলে সেখান থেকে আজকের এই আলোচনা দর্শক আমরা চেষ্টা করছি ইনফরমেশন গুলো আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করবার, কিন্তু আপনারা কিন্তু কোনো রকম কুণ্ঠা না করে আসলে মেন্টাল হেলথ যে সাপোর্ট সিস্টেম আমাদের এদেশে আছে সেগুলোর যথোপযুক্ত সাপোর্ট গুলো আপনারা অ্যাক্সেস করবেন এবং নিজেকে সাহায্য করবার চেষ্টা করবেন। বিভিন্ন ধরনের সাইকোলজিক্যাল ফ্যাক্টরসও আসলে ইনভলভ আনহ্যাপি থাকার সাথে। সেই সাইকোলজিক্যাল ফ্যাক্টরস গুলো সম্পর্কে একটু জানবো। সাইকোলজিক্যাল ফ্যাক্টর গুলো হলো কি যে অনেক সময় আপনার রিলেশনশিপটা আরকি, রিলেশনশিপটা যদি কোনো কারণে পার্সোনালিটির কারণে বা কোনো কারণে যদি বনাবনিটা না হয়, that could be a big psychological stress. হুইচ তারপরে মিনস একেকটা মানুষের পার্সোনালিটি একেক রকম। একেক রকম। তো জি। সবাই সবার সাথে মানায় চলতে পারে না। যেমন আমাদের আ কারো পার্সোনালিটি আমরা খুব আ আ আউটগোয়িং, আবার কেউ আমরা শাই, আবার কেউ হয়তো আমরা মানুষকে ইজিলি ট্রাস্ট করি না। আর আমরা কেউ হয়তো সহজেই ভেঙে পড়ি, স্ট্রেস একদম নিতে পারি না। আবার কেউ নিতে পারে। তো এটা আরকি আমাদের বুঝতে হবে যে সবাই কিন্তু আমরা একরকম না। এবং সেটারও কিন্তু বায়োলজিক্যাল জেনেটিক ফ্যাক্টর আছে। তো তো ওইটা আরকি বুঝতে হবে যে সবাই একরকম না, সবার কাছ থেকে একরকম এক্সপেক্ট করা যায় না। এবং সেই আন্ডারস্ট্যান্ডিং এ যদি আমরা আসি, তাহলে আরকি আমরা ওইটার কোপ করতে ইজি হয় আরকি। কেননা আমি সবসময় আমার রুগীদেরকে বলি যে, "তুমি চেষ্টা করো না যে তুমি আরেকজনকে চেঞ্জ করতে পারবে। বিকজ দ্যাট ইস নট পসিবল।" কিন্তু নিজেকে চেঞ্জ করা যায়। আমি যখন বুঝতে পারি যে আমার এটাতে আমি রিঅ্যাক্ট করছি। কেন রিঅ্যাক্ট করছি ইজিলি? তখন আমি নিজেকে সংশোধন করার চেষ্টা করব বা থেরাপিস্টের কাছে যেয়ে আমি কোপিং মেকানিজমটা শিখতে চেষ্টা করব। যেমন আমার অনেক পেশেন্ট আছে ওরা খুবই সোশ্যাল এনজাইটি তে ভোগে। সোশ্যাল এনজাইটি মানে কি? মানে ওরা পাবলিকে যেতে পারে না। ওরা আনকমফোর্টেবল ফিল করে। ওরা ফিল করে যে মানুষ ওদেরকে জাজ করছে। ভাবছে যে লোকটা বা মহিলাটা ঠিকমতো কথা বলতে পারে না, দেখতে ভালো না। অনেক কিছু ওদের মনের ভিতর দিয়ে যেতে থাকে। কিন্তু আসলে মানুষে কিন্তু কিছুই ভাবছে না। কিন্তু সবাই নিজেরটা নিয়েই ব্যস্ত। তা আমি ওদেরকে বোঝানোর চেষ্টা করি যে, "আসলে তোমাকে নিয়ে কেউ ভাবছে না। তো এটা আবার ওষুধও আছে। যদি খুব একটা পর্যায়ে চলে যায়, সিরিয়াস পর্যায়ে চলে যায়, তখন ১ম এ আমরা ওষুধ দিয়ে স্টার্ট করি। যখন বেটার ফিল করে তখন আরকি এই বিহেভিয়ারাল মডিফিকেশন গুলা করার চেষ্টা করি। যেমন তোমাকে একটু পুশ করতে হবে। তুমি যাও। যেয়ে দেখো, বসে থাকো, কথা বলতে হবে না। তুমি এনজয় করো। কেননা তুমি তো মিসিং আউট ইন লাইফ। মানুষের একটা বয়সে ছেলেমেয়েরা পার্টিতে যায়, বন্ধু-বান্ধবের সাথে মিশে খেলতে যায়, গল্প করতে যায়। তো তুমি এগুলো মিস আউট করছো। সুতরাং এইগুলো আরকি থেরাপিস্টের কাছে গেলে বা নিজেকে নিজে বোঝালে অনেক ইনফরমেশন আছে এখন ওয়েবসাইটে, ডিফারেন্ট ওয়েবসাইটে। এগুলো নিজের থেকে কিন্তু শিখা যায় আরকি। এবং নিজেকে নিজে হেল্প করা যায়। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি প্রায় আলোচনার শেষ পর্যায়ে। আপনার কাছে খুব সংক্ষেপে জানতে চাইবো যে anxiety ডিপ্রেশন সম্পর্কে আপনি যদি একটু আমাদের সাথে ইনফরমেশন শেয়ার করেন যে সিম্পটমস গুলো কি পেশেন্ট কি করে বুঝবে? এবং এরপরে জানতে চাইবো সর্বশেষে যে ভালো থাকার আল্টিমেট উপায়গুলো। আচ্ছা। তো এনজাইটি ডিসঅর্ডারটা কিন্তু খুবই কমন। অলমোস্ট 1 in 3 পিপল আপনার এনজাইটিতে সাফার করবে লাইফ টাইমে। তো বুঝতে পারছেন 30% বিগ নাম্বার। তো এনজাইটির সিম্পটম গুলা কি? তারা সবসময় ভিতরে আনকমফোর্টেবল ফিল করে। যেমন দে আর লাইক ফিলিং অন এজ। তারপরে ঠিকমতো কনসেনট্রেট করতে পারে না। আনকমফোর্টেবল একটা ফিলিং থাকে। বলে বাটারফ্লাই ইন দ্য স্টমাক। তারপরে আপনার সবসময় টেন্স, মাসল গুলা টেন্স হয়ে থাকে, রেস্টলেসনেস এগুলা কতগুলা হলো এনজাইটির সিম্পটম। আর ডিপ্রেশনের সিম্পটম হলো সবসময় খুব দুঃখ মনের ভিতরে যে আমি বোধহয় আ ভালো না, ভিতরে আমার কোনো ইয়ে নাই, মানসিক জোর নাই। তারপরে আমার শারীরিক জোর নাই। তখন মনটা খুব খারাপ থাকে যে বেঁচে থেকেই বা লাভ কি? ঘুম হয় না তাদের অনেক সময়। খেতে ভালো লাগে না, ওয়েট লস করে। তারপরে
ছেলে মেয়ে যদি ছোট থাকে তাদের যদি ডিপ্রেশন হয় তাদের সিম্পটমটা কিছুটা অন্যরকম। ওরা একটু বেশি ইরিটেবল হয়ে যায়। বাপ-মার সাথে কথায়, কথায় ঝগড়া করে, একটু অপোজিশনাল বিহেভিয়ার হয় ওদের। তো ওইটা রেকগনাইজ করা কিন্তু খুব ইম্পোর্টেন্ট। একটা খুব জরুরি আমি একটু জানতে চাইবো 30 সেকেন্ড যে গ্রিফ থেকে যে অনেক সময় ডিপ্রেশন হয়ে যাচ্ছে কিন্তু মানুষ রিকগনাইজ করতে পারে না যে হ্যাঁ, হ্যাঁ। গ্রিফ নাকি ডিপ্রেশন, এটা একটু সংক্ষেপে যদি বলেন। হ্যাঁ, গ্রিফটা হলো যে আমাদের বিশেষ করে যখন মানুষ একটা বয়স আসে, তখন তাদের স্বামী, স্ত্রী কেউ না কেউ মারা যায়। অনেক সময় ভাই-বোনরা মারা যাচ্ছে এবং সবচেয়ে দুঃখের হলো যখন ছেলে-মেয়ে মারা যায়। তো ওই যে একটা দুঃখ, ওইটা ওভারকাম করা খুব ডিফিকাল্ট। কিন্তু ওই লসটা যখন মানুষের ভিতরে একটা ইয়ে থাকে আপনার স্পিরিচুয়ালিটি থাকে যে হ্যাঁ যেকোনো কারণে সে মরে গেছে এবং আমার এটা একসেপ্ট করে নিতে হবে। যখন একসেপ্ট করতে পারে এবং একটা হেলথি কোপিং মেকানিজম সে নিজের ভিতরে গ্রো করতে পারে, তখন সে আস্তে, আস্তে সেটা ওভারকাম করতে পারে। কিন্তু যখন আপনার ওই যেকোনো কারণে যেকোনো হয়তো আনকনসিয়াস গিল্ট থাকতে পারে অনেকের যে আমি কেন এটা করি নাই, ওইটা করি নাই, নিজেকে গিল্টি ফিল করে। ওইটা অনেকের ভিতরে থাকে কিন্তু বাপ-মা মরে যাওয়ার পরেও অনেক সময় মানুষে ভাবে যে, "আহারে আমি কেন এটা করলাম না? আমি কেন বাপ-মার সাথে ঝগড়া করেছি?" কিন্তু আসলে তো এইজন্য বাপ-মা মরে যায় নাই। তো বাপ-মা মরে গেছে একটা টাইমে সবাই আমরা একদিন মৃত্যু হবে। তখন এই আনকনসিয়াস ফিলিং গুলোর থেকে ওই লসটাকে তারা সহজে একসেপ্ট করতে পারে না। তখন এটাকে আমরা বলি সাইকিয়াট্রিক টার্মে কমপ্লিকেটেড গ্রিফ। কমপ্লিকেটেড গ্রিফটা অনেক সময় এক্সটেন্ড করে আপনার ডিপ্রেশনে চলে যেতে পারে। তখন আরকি আপনার অবশ্যই আ সাইকিয়াট্রিস্ট এর হেল্প নিতে হবে এবং জি। চিকিৎসা তো করতে হবে। বিদায়ের পূর্বে আমি আসলে একদম সংক্ষেপে আপনার কাছে জানতে চাইবো যে আমরা কি করে আসলে হ্যাপিনেসটাকে আল্টিমেটলি কাল্টিভেট করতে পারি? তো এগেইন আমি যেগুলো ১ম এ বলেছি যে, ১ম এ হলো আপনার যদি এইসব সিম্পটম মেন্টাল ইলনেস এর সিম্পটম গুলো আপনার যদি থাকে, আপনার এটা রিকগনাইজ করতে হবে। আপনার বা আপনার ফ্যামিলির কারো থাকলে তাদেরকে এনকারেজ করতে হবে যে, "দেয়ার ইস ট্রিটমেন্ট, দেয়ার ইস হোপ আউট দেয়ার" কোন দরকার নাই চুপচাপ থাকার। থেরাপিস্টের কাছে যান, ডাক্তারের কাছে যান। সবকিছু অনেক রকমের ওষুধ আছে আজকাল। ওইটা দিয়ে তারপরে থেরাপি নানান রকমের থেরাপি আছে। সেটা দিয়ে উপকার হবে। সুতরাং আমার কথা হলো আপনাদের যদি মানসিক অসুস্থতা থাকে আপনারা অবশ্যই সাহায্যের জন্য যাবেন। এটাতে লজ্জা পাওয়ার কিছু নেই। এরপরে যখন আপনি একটু সুস্থ ফিল করবেন, তখন আপনি ঠিকমতো খাওয়া-দাওয়া করবেন। সবসময় এক্সারসাইজ করবেন। প্রত্যেকদিন না করলেও কোনো অসুবিধা নাই। কিন্তু ট্রাই করবেন এভরি আদার ডে তে এক্সারসাইজ করা, একটু নেচারে হাঁটা। নেচারে হাঁটলে এমনেও মানুষের মনটা ভালো লাগে। তারপরে আপনার ঠিকমতো ঘুমানোটা ওটাও খুব ইম্পোর্টেন্ট। এই ৩ টা জিনিস যদিও মনে হয় খুবই সিম্পল, কিন্তু এটা যদি আপনি আপনার schedule এর মধ্যে একদম ইয়ে করে ফেলতে পারেন, একদম রেগুলারলি আপনি এটা করবেন। এটা ডিফিকাল্ট কিন্তু যদি পারেন এটা করতে, তাহলে দেখবেন যে আপনি ভিতর থেকে আপনার সুখী মনে হবে নিজেকে। ভালো লাগবে। একটা ওয়েল বিং ফিল করবেন আরকি। অসংখ্য ধন্যবাদ ডক্টর মনোয়ারা বেগম। আপনাকে সুপ্রিয় দর্শক সময় স্বল্প পরিসরে আমরা চেষ্টা করেছি যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো হ্যাপিনেস এর পিছনে দায়ী যে সায়েন্স এবং যে আদার জিনিসগুলো রোল প্লে করছে সেগুলো সারমর্মগুলো আপনাদের সামনে তুলে ধরতে খুব সংক্ষেপে হাইলাইটস গুলো আপনাদের সাথে শেয়ার করতে যেন ইনফরমেশন গুলো জেনে আমরা নিজেদেরকে সাহায্য করতে পারি এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই বিষয়টি বুঝতে পারা যে আনহ্যাপি ফিল করা বা বিভিন্ন ধরনের মেন্টাল ইলনেস এর যে সিম্পটমস গুলো আমরা বললাম এগুলো যদি আমরা এক্সপেরিয়েন্স করি এটা আমার কোনো দুর্বলতা নয়, এটা কোনো লজ্জার বিষয় নয়। বরঞ্চ এটা এক ধরনের অসুস্থতা। ঠিক যেমনটি করে ডক্টর বেগম বললেন যে আমাদের বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতার মতোই মানসিক অসুস্থতাও একটি এর পিছনে মূলত বিভিন্ন ধরনের সায়েন্স কাজ করে। আমাদেরকে সব ধরনের বাধা বা আম সংশয় অতিক্রম করে এগিয়ে আসতে হবে। নিজেকে সাহায্য করবার জন্য ডাক্তারের শরণাপন্ন হতে হবে এবং যথোপযুক্ত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমাদের সাথে এতক্ষণ সংযুক্ত ছিলেন সাইকিয়াট্রিস্ট ডক্টর মনোয়ারা বেগম। ডক্টর বেগম আপনার অনেক গুরুত্বপূর্ণ সময় এবং ইনফরমেশন আমাদের সাথে চমৎকার একটি আলোচনায় অংশগ্রহণ করবার জন্য TVN24 এর পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাদেরকে। সুপ্রিয় দর্শক, আমরা চেষ্টা করব ইনফরমেশন গুলো মেনে চলে নিজেদেরকে হেল্প করবার জন্য, সাহায্য করবার জন্য। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।